একটা সুন্দর কেস ছিল, বাচ্চাটার আসার কথা ছিল কিন্তু ওর বাবার চিকেন পক্স হয়ে গেছে, বাচ্চাটাকে আনা যায়নি। তো দেখবার মতো জিনিস ছিল। তো যাই হোক, আলোচনাটাও সকলের ভালো লাগবে আশা করি। ততদিনই পর একটু আগেই কথা হচ্ছিল যে হোমিওপ্যাথি, ওই যে বিখ্যাত নোবেল প্রাইজ উইনার, এখানে দুটো কথা বলে রাখি। একজন নোবেল প্রাইজ উইনার ভেঙ্কটরমন বলছেন যে হোমিওপ্যাথিটা কিছু নয়, আর তার অনেক বছর আগে আরেকজন নোবেল প্রাইজ উইনার, তিনি কিন্তু চুটিয়ে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, তিনি আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ খুব উঁচু মানের হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, তিনি করে দেখিয়েছেন, আর ইনি না করেই বলছেন। যাই হোক, যেটা কথা যে হোমিওপ্যাথি বোধহয় প্ল্যাসিবো ইত্যাদি ইত্যাদি। এখন একটা আমি কেস বলতে চাইছি, আমার খুব আশা ছিল এই বাচ্চাটি আজকে আসবে, কথাও হয়েছিল, ছেলেটির বাবা পক্স হওয়াতে আসতে পারছে না। আমি এই কেসটা এই জন্য বলতে চাইছি, জীবনে অনেক কেস করেছি, আনন্দ পেয়েছি, অবাক হয়েছি। এই কেসটা করার পরে আমি দুদিন স্পেল বাউন্ড হয়েছিলাম। আমার স্বপ্নে, শয়নে, জাগরণে খালি এই কেসটির কথাই মনে হচ্ছিল। হোমিওপ্যাথি এমন করতে পারে, তাহলে অনেক কেসে করতে পারে, সব কেসে পারি না কেন? এটা যেন আমাকে ভীষণ বেদনা দিচ্ছিল, যে তাহলে তো দুনিয়া বদলে যেত। এটা করতে পেরেছি। আমি বলতে চাইছি যে এই বাচ্চাটি আরো অবজার্ভ করতে হবে, আরো দেখতে হবে ছেলেটা পুরো সুস্থ আরো কতদিনে হচ্ছে। যতটুকু দেখেছি আমি ততটুকু বলছি, আরো না দেখে শেষ কথা এখানে বলা যায় না। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আন্দুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলির আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। যেটুকু হয়েছে সেটা হচ্ছে যে এটা, এই কাগজটা আমি যেটা পড়ছি, এটা ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে এই ছেলেটির বাবা ছেলেটিকে নিয়ে যায়, আর এর ডায়াগনোসিস হয়েছিল অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার। আর ছেলেটার বয়স 5 বছর। কয়েক পাতার রিপোর্ট, আমি অত ডিটেলে যাচ্ছি না। একটা বলতে পারি, আপনাদের কারুর যদি কেসটার সম্বন্ধে ডিটেল জানার ইচ্ছা থাকে, ওই সামনে প্রীতম আছে। প্রীতম একদিন এই ক্লিনিকে পেশেন্টই গেছে, প্রীতম গোটা ব্যাপারটাকে ভিডিও রেকর্ডিং করে রেখেছিল। মাত্রাতিরিক্ত ভাবে ছটফটে বাচ্চা, এরকম ছটফটে বাচ্চা খুব কম দেখা যায়। ছেলেটির বাবা আমার সঙ্গে কথা বলছে, এর মধ্যে ছেলেটি আমার এই টেবিলের মধ্যে উঠে হাঁটতে লাগলো। মুহূর্তের মধ্যে ওর বাবার পিঠে উঠলো, ঝরঝর করে নেমে গেল। পাশে আমি এক কাপ চাটা খেয়ে রেখে দিয়েছি, সামান্য কাপে চাটা পড়ে আছে, ওই চাটা খেয়ে নিল। না না করতে করতেও খেয়ে নিল। কি করছে আর কি নয়, সমস্ত শরীরে অজস্র চোটের আঘাতের দাগ, মাথায় অজস্রবার আঘাত লেগেছে। ওর মা সম্প্রতি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এই ছেলেটিকে নিয়ে, প্রায় কাঁদো কাঁদো হয়ে। তার মা বলছে আমরা কি করবো, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না ইত্যাদি। আমার এটা কেসটা বলার আরো একটা উদ্দেশ্য হলো, এই কেসটা হলো পুরোপুরি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, কিন্তু আশ্চর্য, আমি কিন্তু এটাকে অন্যভাবে সলভ করতে পেরেছি, মানে এখনো পর্যন্ত। আরো দেখতে হবে, বারবার বলছি। এই যখন প্রেগনেন্ট এর মা, তখন এই বাচ্চাটার তখন এর মায়ের একটা আল্ট্রাসাউন্ড করা হয়। তাতে পাওয়া গিয়েছিল অ্যান্টিনেটাল স্ক্যান শোড মডারেট হাইড্রোনেফ্রোসিস অফ দ্য লেফট কিডনি। এইটা আমাকে চমক লাগিয়েছিল, যে আচ্ছা এরকম একটা সব ক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে পাওয়া গেছে। আমার মনে হলো এইটা দিয়ে বোধহয় একটা কিছু সূত্র খুঁজে পাওয়া যাবে। এখানে আরো লেখা ছিল, হি ওয়াজ রেস্টলেস অ্যান্ড হাইপার অ্যাক্টিভ অ্যান্ড উইকলি শিফটস টাফ। হি হ্যাজ অবসেশন ফর স্ট্রিংস অ্যান্ড প্লাস্টিকের একটা ইয়ে ছিল, দড়ি পড়েছিল, নিয়ে ওটাকে চিবোতে শুরু করলো। রাত দিন ওরকম প্লাস্টিকের দড়ি চিবোয়। ভীষণ ভীষণ ছটফটে, ঘুমের মাত্রা খুবই কম ইত্যাদি। আমি এর ডিটেলে যাচ্ছি না। আমি প্রথম দিন, এর আগে অবশ্য হোমিওপ্যাথি চিকিৎসা টুকটাক হয়েছে, আমি শুনে আসছি দীর্ঘদিন ধরে এই বাচ্চাটির কথা। তার বাবা বলছে একদিন সময় করে যাব। যাই হোক, ইতিমধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা টুকটাক করেছে। প্রথম দিন এত আঘাতের চিহ্ন দেখে একটা আর্নিকা দিয়েছিলাম, যাই হোক, কিন্তু আর্নিকা খেয়ে এসে 15 দিন পরে বললো কোনো চেঞ্জ নেই। এইবারে আমার চিন্তাটা যেভাবে
এগিয়েছিল, আমার মনে হলো যে আচ্ছা এই কথাটা কেন লেখা আছে, হাইড্রোনেফ্রোসিস অফ দ্য লেফট কিডনি। এইবারে আমি প্যাথোলজির সাহায্য নিলাম। প্যাথোলজি বইয়ে যেটা পেয়েছিলাম, ইউনিল্যাটারাল রেনাল ডিজিজ যেমন হাইড্রোনেফ্রোসিস অর স্টেনোসিস অফ দ্য রেনাল আর্টারি টেন্ডস টু প্রডিউস হাইপারটেনশন, এইটা হচ্ছে প্যাথোলজি বই থেকে পেয়েছিলাম। তাহলে এ তো এখন মাতৃগর্ভে, এখানে তো হাইপারটেনশনের কিন্তু ব্যাপার নেই। আমি চিন্তা করলাম আচ্ছা সিমিলার যদি আমি ভাবি, আমাদের তো সিমিলার নিয়ে কাভার, তাহলে সিমিলার অর্থাৎ এটা যদি কোনো অ্যাডাল্ট পার্সনের যদি হতো তাহলে কি হতো, এটা হাইড্রোনেফ্রোসিস অফ দ্য লেফট কিডনি, তাহলে ওয়ান সাইডেড লেফট কিডনি হাইড্রোনেফ্রোসিস হয়েছে এখানে, তাহলে হাইপারটেনশনের কথা ভাবতে পারি। হাইপারটেনশন যদি হয় তাহলে কি হয় না, সেরিব্রাল ইডিমা হয়। এইটা ছিল চিন্তা ভাবনা। বাচ্চার হাইড্রোনেফ্রোসিস আছে, হাইপারটেনশন হয়নি, আবারও বলছি, কিন্তু অ্যাডাল্টের যদি হতো তাহলে এই হাইড্রোনেফ্রোসিস, তার থেকে হাইপারটেনশন, তার থেকে সেরিব্রাল ইডিমা, এই চিন্তাটা আমার মাথায় প্লে করেছে। তাহলে হাইড্রোনেফ্রোসিস থেকে যদি ইডিমা হয় তাহলে আমার এখানে কি করার আছে, এখানে রেপার্টারি রুব্রিক আমাকে ভাবতে হবে। তো সেরিব্রাল ইডিমা বা হাইড্রোনেফ্রোসিস এই ধরনের কোন রুব্রিক আমাদের রেপার্টারিতে নেই। আমার তখন চিন্তাধারা মনে হলো সেরিব্রাল ইডিমা, এটাকে যদি আমি এইভাবে ভাবি, হাইড্রোকেফালাস যেখানে এরকম সেরিব্রাল ইডিমা হয়, আমি হাইড্রোকেফালাস থেকে একটা রুব্রিক ধরলাম। 2 নম্বর রুব্রিক ধরলাম, অজস্রবার মাথায় চোট আঘাত পেয়েছে, তাহলে হেড ইনজুরি। 3 নম্বর ভীষণ রেস্টলেস, এরপরে একটা রুব্রিক আছে চিলড্রেনের রেস্টলেসনেস এর উপরে, সেটাকেও ধরলাম। এই 3টে রুব্রিক ধরলাম, কিন্তু এখানে 1 নম্বরে কিন্তু এই হাইড্রোকেফালাসের চিন্তাটা না এলে কিন্তু ব্যাপারটাকে রাস্তায় আনা যেত না। 3টে ওষুধ আসছে এখানে, ক্যালকেরিয়া কার্ভ এর নাম্বার পেয়েছে 3-7, 3টে সিমটমে, রাস্টাক্স 3টে সিমটমে 7 মার্কস পেয়েছে, মার্কসল 3টে সিমটমে 6 মার্কস, আর হায়াসাইমার সবচেয়ে কম 3টে সিমটমে 5 মার্কস পেয়েছে। এখানে কিছুটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। আমার মনে হলো মার্কসল হয়তো পূর্ববর্তী কোনো হোমিওপ্যাথ দিয়ে থাকতে পারেন, এটা আমার চিন্তায় এলো, কারণ মার্কসলের এরা খুব ছটফটে হয়। ক্যালকেরিয়া কার্ভটা আমার দেখে শুনে মনে হলো এই বাচ্চা ক্যালকেরিয়া কার্ভ যেন হচ্ছে না। রাস্টাক্সটা কথা বল না, আমি সবচেয়ে কম মার্কস পেয়েছে হায়াসাইমাস, আমি সেই হায়াসাইমাস দিলাম। 15 দিন পরে যখন সেই বাচ্চাটি আসে, আমি বিস্মিত, এরকম বিষয় জীবনে আমার খুব কম হয়েছে। এমন পরিবর্তন হোমিওপ্যাথি 15 দিনের মধ্যে আনতে পারে। অ্যাকিউট কেসে দেখেছি, মানে ক্রনিক কেসে এরকম পরিবর্তন আমি জীবনে প্রায় দেখিনি। 2 দিন আমি প্রায় আচ্ছন্ন হয়েছিলাম। সেই বাচ্চাটি চুপচাপ বসে আছে বাবার সঙ্গে, এই এদিকে যাস না, চুপচাপ শুনলো, হয়তো চলে যাচ্ছে, এক কথা বললে শুনছে, বসছে, কথা বললে শুনছে, যেটা যেটা বলা হচ্ছে কোনোটা ইয়ে করছে না। আগের সেই ছটফটানি নেই যে টেবিলে উঠে নাচতে শুরু করলো, বাবার ঘাড়ে উঠে নাচতে শুরু করলো, কিচ্ছু। আমার মনে হয়েছিল এক্ষেত্রে হায়াসাইমাসটা আরো এই জন্য ভেবেছি, আমি সাধারণত যেটা দেখেছি 221 আমাদের এক ব্রহ্মাস্ত্র, এই 221 দিয়ে যে কি হয় কি না হয় বলা যায় না। এই বাচ্চাটির ক্ষেত্রে আমি তার মাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রেগনেন্সির সময়ে কোন রকম স্ট্রেস কিন্তু পাইনি, এটা একটা ব্যতিক্রমী কেস। এর আগে যত কেস দেখেছি বাচ্চাদের রেস্টলেসনেসের, প্রায় ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি মায়ের প্রেগনেন্সির সময় স্ট্রেস ছিল, কোনো না কোনো, হয় ভয় পাচ্ছে, নয় মন খারাপ, নয় অত্যন্ত উত্তেজিত হয়ে গেছে, রেগে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমি এতদিনের মধ্যে মাত্র 2টো কেস পেয়েছি যেখানে মায়ের কোন রকম স্ট্রেস ছিল না, অথচ বাচ্চার মধ্যে মারাত্মক রেস্টলেসনেস। এই বাচ্চাটি তার মধ্যে অন্যতম, এবং এইখানে পাওয়া গিয়েছিল যে মডারেট হাইড্রোনেফ্রোসিস অফ দ্য লেফট কিডনি। এই প্যাথোলজির ব্যবহারটা এই সাইকিয়াট্রিক কেসটাকে কিন্তু ভীষণ একটা উন্নত জায়গায় নিয়ে এসেছে। আমাদের এখানে প্যাথোলজি সাইকিয়াট্রির আলোচনা যেমন হয়, প্যাথোলজিটাও খেলা নয়। প্যাথোলজিকেও নিতে হবে, প্রপার ইন্টারপ্রিটেশন করতে হবে, দেখতে হবে এই কেসটা আরো কতদূর যায়।
আমি পরশু পর্যন্ত খবর নিয়েছি, বাচ্চাটি কিন্তু এখনো অত্যন্ত শান্তভাবেই আছে। যেদিন ওষুধ নিয়ে যায় প্রথম হায়দ্রাবাদ, সেদিন রাত্রেই ফোন করছে যে কাকু মারাত্মক ছটফট করছে, কি করব বুঝে পাচ্ছি না, ঘুমাতে চাইছে না, কি করব, ওকে কি ঘুমের ওষুধ দেবো? আমি বুঝলাম যে ওরা মাঝে মাঝে তাহলে ঘুমের ওষুধ দেয়। আমি বললাম হ্যাঁ আজকের মতন তুমি দাও, কালকে সকালে ওষুধটা দিও। এই মাত্রায় ছিল তার রেস্টলেসনেস, সেই ওষুধগুলো এখন আর তাকে দিতে হয় না। বললাম বারবার যে এরকম অবাক আমি জীবনে খুব কম হয়েছি। হোমিওপ্যাথি ওষুধ এইরকম পরিবর্তন আনতে পারে, আর এটাও সম্ভব হয়েছে মডার্ন টেকনোলজির দ্বারা। যদি এখানে এই রিপোর্টটা না থাকতো তাহলে আমার নজরে আকর্ষণ করার মতন কিছু ছিল না। আমি কিন্তু এখানে এটা ভাবতেই পারতাম না। এই মডার্ন টেকনোলজি নিঃসন্দেহে সাহায্য করেছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রেপার্টারি গুলো, যেটা বিশেষ করে কেন্ট রেপার্টারি 100 বছর আগের লেখা, সে যুগের টার্মিনোলজি অত্যন্ত কম। সেই সীমাবদ্ধ টার্মিনোলজির কিছু কিন্তু কেন্টের রেপার্টারিতে আছে। দুঃখের বিষয় আমরা কিন্তু সেই টার্মিনোলজি গুলোকে ব্যবহার করি না। আমার খুব মনে হয়েছে, আমি ছাত্রদের তাই বলি যে প্যাথোলজির ব্যবহার করি না, কিন্তু প্যাথোলজির বড় একটা উদাহরণ, একটা বড় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে কিন্তু কেন্টের লেখা রেপার্টারির ইউরিন চ্যাপ্টারটা। ইউরিনের মধ্যে কিন্তু তদানীন্তন প্যাথোলজির যে সামান্যটুকু উন্নতি হয়েছিল সেগুলো কিন্তু আছে। আমি সেগুলোকে কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করে দেখেছি, অভূতপূর্ব ফল পাওয়া গেছে। এক এক সময় অবাক হয়ে গেছি, যেমন কলচিকাম, ওখানে একটা জায়গা আছে কলচিকাম, আমি হাইপারটেনশনে ব্যবহার করে দেখেছি, অত্যন্ত সুন্দর রেজাল্ট। হ্যাঁ দীর্ঘস্থায়ী কেসে কিন্তু সেটা হবে না, কিন্তু যদি আমাদের এমন ক্ষেত্র হয় ইমিডিয়েট কিছু করতে হবে, কোনো সিমটম পাচ্ছি না, তার জন্য বোধহয় কিছু ভেবে রাখা দরকার। কেন এই কথা বলছি? পেশেন্ট অত্যন্ত হোমিওপ্যাথি বিশ্বাস করে, ডাক্তারবাবু এক্ষুনি কিছু করুন, আপনাদের হোমিওপ্যাথি দিয়ে করুন। আমি অ্যালোপ্যাথিতে যেতে চাইছি না, হোমিওপ্যাথি কিছু নেই, কিছু করা যাবে না, আকুতি। তখন আমরা অনেক সময় বলি না না অ্যালোপ্যাথি করুন, এক্ষেত্রে অ্যালোপ্যাথি ভালো। মানে এই ক্ষেত্রে আমি জানি আমাদেরও ভেতরে একটা দুর্বলতা আছে, এক্ষেত্রে আমি হয়তো কিছু করতে পারবো না। কিন্তু যদি আগে থেকে কাজ করে রাখা যায় তাহলে হয়তো এই সময়গুলোতে আমি 7 দিনের জন্য জিনিসটাকে চেক করতে পারলাম, পেশেন্ট একটু সুস্থ হলো, এবার ডিটেল সিমটম নিলাম, প্রথাগত যেরকম ইন্ডিভিজুয়ালাইজেশনের পথে চললাম, কিন্তু ওই 7 দিন চেকটা আমার দরকার। এটাও বোধহয় একটা রাস্তা আমাদের ভাবতে হবে। এটা যদি আমরা না করি, আমরা যদি সবসময় মেথডিক্যাল চিন্তা করি, বোধহয় হয়। যাই হোক, আমি আর এটা ডিটেল করবো না। Thank you.